নমস্কার, আমি আইভি চট্টোপাধ্যায়। আমি আজ আমার একটি ছোট গল্প শালমলি পড়ে শোনাচ্ছি। এই গল্পটি প্রথম প্রকাশ হয়েছিল রবিবার নামের একটি খবরের কাগজের রবিবাসরীয় পাতায়। তারপরে এই গল্পটি আমার এই গল্প সংকলন এবং অরণ্য কথায় সংকলিত হয়েছে। গল্পের নাম শালমলি। শালমলি। 4 তলার উপর ফ্ল্যাট। সারাদিন অফিস করে বাসের ভিড় ঠেলে তারপরে আরও 7 মিনিটের হাঁটা রাস্তা পেরিয়ে এসে 4 তলার সিঁড়ি ভাঙা। রোজই মাঝপথে একবার বসে পড়তে ইচ্ছে হয় জয়তীর। চৈত্রের শেষ, এখনও তেমন গরম পড়েনি, তবু দোতলা পর্যন্ত উঠতে উঠতেই ঘামে শরীর ভিজে যায়। 3 তলার রুক্মিণী গাছ ভালোবাসে। ফ্ল্যাটের মধ্যে জায়গা নেই। সিঁড়িতে ধাপে ধাপে পাতাবাহার গাছ, পাম, ক্রোটন, অ্যালকেশিয়া, সপ্তপর্ণী। সবুজের কাজটুকু পেরিয়ে আসার সময় রোজই একটু দাঁড়ায় জয়তী। তারপর বাড়িতে ঢুকে পাখাটা চালিয়ে দিয়ে খানিক জিরিয়ে নেয়। বেশিক্ষণ বসার সময় নেই, টুটুলকে নিয়ে বসতে হবে। সুজন ফেরার আগে টুটুলের পড়া, হোমওয়ার্ক সব শেষ হতে হবে। সুজন ফিরলে বই খাতা বন্ধ করে উঠে পড়বে টুটুল। সুজনও তেমন, একবার বলবে না পড়ার কথা। দুজন মিলে হুটোপুটি, ক্যারম খেলা, বিল্ডিং ব্লক দিয়ে বাড়ি, রেলগাড়ি, সেতু তৈরি করা। আবার জয়তীকে শুনিয়ে শুনিয়ে বলবে, পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়ে সে, না রে টুটুল? ও টুটুল অমনি হি হি করে হাসবে। মামকে আমরা খেলায় নেব না। হ্যাঁ বাবাই, নেব নাই তো, ওরকম গম্ভীর মুখের লোকদের সঙ্গে আমরা খেলবো না। চল টুটুল, আজ একটা নতুন খেলা শেখাই। নইলে ছাতে যাবি টুটুল? ব্যাস, টুটুল অমনি দুধ দাঁড়িয়ে ছাতে ছুটবে। তখন জয়তীর আর এক হ্যাঙ্গাম। চা জল খাবার ছাদে পৌঁছে দাও, জলের বোতল পৌঁছে দাও, শতরঞ্জি বিছিয়ে দিয়ে এসো, নইলে দুজনে হয়তো মাটিতেই গড়াগড়ি দেবে। 8-8টা সিঁড়ি ভেঙে বারবার ছাদে যাওয়া আসা। শরীর দেয়? মনের কাছে লুকিয়ে থাকা নেই, এক সময় চাকরিটা ছেড়ে দিতে ইচ্ছে হয় জয়তীর। নিজের মনেই হেসেও নেয় তখন। এই চাকরি করা নিয়েই একদিন কত লড়াই, কত চোখের জল, কত অভিমান, কত বাকবিতণ্ডা, কত বিদ্রোহ। আমাদের বাড়ির কোনো বউ চাকরি করতে যায়নি, তুমিও যাবে না। বিয়ের আগে তো তুমি এমন কোনো শর্ত দাওনি যে চাকরি করতে পারবো না। এত লেখাপড়া শিখে বাড়িতে বসে থাকবো? তুমি বসে থাকতে এমন। সমাজে ছেলে আর মেয়েদের জায়গাটা গুলিয়ে ফেলো না জয়তী। ছেলেরা চাকরি করবে আর মেয়েরা ঘর সামলাবে, এই নিয়ম। আজকালকার মেয়েরা এ নিয়ম অমান্য করে বলেই সমাজের এই অবস্থা। তাই নাকি? বিদ্রুপে মুখ বিকৃত হতো জয়তীরও। ইতিহাস পড়ে দেখো, আদি মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। মেয়েদের অন্দরমহলে কয়েদ করা তো হালের ঘটনা। জ্ঞান দিও না, জ্ঞান দেখিও না। কি অসুবিধে হচ্ছে তোমার শুনি? বউকে খাওয়াবার ক্ষমতা আছে আমার, যাদের নেই তাদের বউরা চাকরি করতে যাক। টুটুলের জন্মের পর থেকে শুরু হলো, চাকরি করতে গেলে ছেলের অবহেলা হবে। দরজায় কলিং বেলের আওয়াজ। এখন কে এলো? সুজন তো এত তাড়াতাড়ি ফেরে না। রোজই 8টা বাজে। 9B বাসটা মিস করলে 8:30। চেন্নাই থেকে ট্রান্সফার হয়ে নতুন বস এসেছে। মাঝে মাঝে আজকাল রাত 9টাও বাজছে। প্রাইভেট কোম্পানি, বসের ইচ্ছেই সব, জানো তো। খুব খাটছে সুজন একটা প্রমোশনের জন্য। বাবা, কাকা, মামা কেউ তো নেই যে হাত ধরে তুলে দেবে। এই তো রোহিত শুক্লা বলে ছেলেটা তরতর করে উঠে গেল, এখন সুজনের 3 ধাপ ওপরে। অথচ সুজন ওকে হাতে ধরে কাজ শিখিয়েছিল। এমডির মামার শ্যালক নাকি রোহিতের ভগ্নিপতি। সুরজিৎ আর সুজন একসঙ্গে পিলানি প্রজেক্টটা করলো। সুরজিৎ প্রমোশন নিয়ে হায়দ্রাবাদে বদলি হয়ে গিয়ে সে অফিসের ওপরওয়ালা এখন। সুরজিতের বড় মেশো কোম্পানির ভাইস প্রেসিডেন্টের এক ক্লাবের বন্ধু। ভালোই হয়েছে বুঝলে, আমার বাড়ি ছেড়ে অন্য শহরে যাবার ইচ্ছে নেই। জয়তীর মন খারাপ দেখে সুজন সান্ত্বনা দিয়েছিল। বাড়ি বাড়ি বাড়ি, বাড়ির ওপর যে কি টান সুজনের। জয়তীকে ছেড়ে, টুটুলকে ছেড়ে, বাড়ি ছেড়ে কোথাও শান্তি পাবে না সুজন। সুজনের জন্যেই এমন ছায়া সুনিবিড় শান্তির নীড় জয়তীর। ভাগ্যিস সুজন এলো জীবনে, নইলে তো সত্যি সত্যি মরুভূমি হয়ে গিয়েছিল জয়তীর জীবন। সে একটা সময় গেছে, রোজ অশান্তি, ঝগড়া, কান্না, চিৎকার, খাওয়া বন্ধ, কথা বন্ধ। টুটুলকে পর্যন্ত সহ্য করতে পারত না লোকটা।
সারাদিন খেটে খুঁটে এসেছি, ওর কান্না বন্ধ করো। জীবনটা ছাড়খাড় করে দিল মা আর ছেলে মিলে। অফিসের ট্যুরে মাসের 10-12 দিন বাইরে বাইরে ঘুরতো, বাড়িতে থাকতে হলেই তার মেজাজ গরম। এতই যদি সংসারে জ্বালাতন, বিয়ে করেছিলে কেন? কোমরে কাপড় জড়িয়ে গলা তুলে ঝগড়া করতো জয়তীও। তখন কি জানতাম এমন একটি এসে জুটবে কপালে? অশ্রাব্য খারাপ শব্দ উচ্চারণ করত অক্লেশে। সে শব্দের গরম লাভায় পলকে উত্তেজিত হতো জয়তীও। লজ্জা করে না তোমার? কি করে উচ্চারণ করো এইসব এইসব শব্দ? না, লজ্জা করে না। তোমার না পোষায় চলে যাও আমার বাড়ি ছেড়ে। আমি কিছু জানি না, তুমিই সব জানো। আমাকে শেখাবে? নিজের জোরে খাটি, রোজগার করি, আমাকে শালীনতা শেখাতে এসো না। চোখ বন্ধ করলেই একটা মেয়েকে স্পষ্ট দেখতে পায় জয়তী। পরনে সবুজ শাড়ি, ইস্ত্রি চলেনি শাড়িটায়। কতদিন পাটভাঙা শাড়ি পরেনি মেয়েটা। হাতে সোনা বাঁধানো শাখা পলা, সঙ্গে 3-4টে লোহা, একটা বাপের বাড়ির, একটা শ্বশুর বাড়ির, একটা তারাপীঠের, একটা কালীঘাটের। গলায় চিকচিকে সোনার হার, কানে সোনার দুল, কপালে লাল সিঁদুরের টিপ, উস্কো খুস্কো চুলে একটা লম্বা বিনুনি। পরিপাটি সাজানো খাট, বিছানা, ড্রেসিং টেবিল, আলমারি। সেখানে নয়, জানলার পাশে মাটিতে বসে বই পড়ছে মেয়েটা। বসার ভঙ্গিতে অস্থির ভাব, মাঝে মাঝে জানলা দিয়ে রাস্তার দিকে চাইছে। তাড়াতাড়ি শেষ করতে হবে বইটা, নইলে বাড়িতে ঢুকেই বকুনি। আবার নাটক নভেল নিয়ে বসে আছো? কতবার বলেছি ওইসব আদিক্ষেতার বই পড়ে সময় নষ্ট করবে না। ইংরেজি বই পড়ো, তবু ভালো, গ্রামারটা ভালো হবে, ছেলের কাজে আসবে। পড়তেই হয় তো ইংরেজি বই পড়ো, তা না কবিতা গপ্প পড়ে সময় নষ্ট। হ্যাঁ বলে, অক্লেশে বলে। কম্পারেটিভ লিটারেচার নিয়ে পাশ করা বউকে অবলীলায় বলে এসব কথা। বউ মানে বউ, একটা মেয়ে, ব্যাস। সে জানেটা কি? খেটে খেতে তো হয় না। জয়তীর বলা হয়ে ওঠে না ভালো করে গ্রামার পড়া লিটারেচার পড়ার একটা অঙ্গ ছিল। সে নিজে গান শোনে না, সাহিত্য পড়ে না, কবিতা পড়ার কথা শুনলেই তার মাথা ধরে। প্রেম প্রেম প্যানপ্যানানি ছাড়া ওতে আছেই বা কি? বাংলা বই দেখলেও তার মাথা গরম হয়। গান শুনে বাজে বই পড়ে সময় নষ্ট করার কথা সে ভাবতেও পারে না। সে অবশ্য ইংরেজি বই পড়ে, সেসব বইয়ে মেয়েদের অপরূপ মূর্তি। সিনেমাও দেখে রাত জেগে জেগে, টিভিতে, কম্পিউটারে, নীল নীল ছবি। দেখার সময় জয়তীকেও দেখতে বাধ্য করে। এই হচ্ছে আসল বিজ্ঞান, বুঝলে? হাতে নাতে বিজ্ঞান পরীক্ষাটাও হয়ে যায়। কে বলে সে বউকে ভালোবাসতে জানে না? বিয়ে হয়ে গেলে মেয়েদের শুধু সেই সব বই পড়তে হয়, ছবি দেখতে হয়, যাতে বেশি করে স্বামী সোহাগিনী হয়ে ওঠা যায়। মেয়েদের ধর্ম কি, সতীত্ব কি, সেবা কি, এসব বিষয়ে তার মতামতগুলো জয়তীর কান দিয়ে মনের মধ্যে একবারে ঢুকিয়ে দিতে সে বদ্ধপরিকর। অষ্টপ্রহর শেখায়। যত উদ্ভট শখ তোমার! ভোরবেলায় উঠে সূর্য দেখতে হবে, মাঝরাত পর্যন্ত জেগে আকাশের তারা দেখতে হবে, রবি ঠাকুরের গান শুনতে হবে, কবিতা পড়তে হবে, যত সব। খাওয়া পড়ার ভাবনা নেই তো? মুখের রক্ত তুলে রোজগার কাকে বলে জানো না তো? তাই এইসব মাথায় ঘোরে। আমিও রোজগার করব। কবে থেকে যে মনে এসেছিল কথাটা। অর্থনৈতিক স্বাধীনতা মেয়েদের এই বোধহয় প্রথম চাওয়া। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় প্রতিক্রিয়ায় প্রথম জেগে ওঠা। দিদি বলতো, সুখে থাকতে তোকে ভূতে কিলোয় কেন রে? বেশ তো আছিস, বিবাহবার্ষিকীতে সোনার হার পেলি, এই কদিন আগে দার্জিলিং ঘুরে এলি, শুনলাম গাড়ি কেনার প্ল্যান হচ্ছে, তবু এত অস্থির কেন তুই? মানছি তোর বর একটু মেজাজি, এটুকু মানিয়ে নিবি না? বড় যা বলতো, এবারে সবাই এমন জয়তী, সূক্ষ্ম ব্যাপারগুলো বোঝে না, মানিয়ে নাও। আর এখন তো ছেলে হয়েছে তোমার, এ সংসারে তোমার পায়ের তলার মাটিটা শক্ত হয়েছে। বাবা বলতেন, 2 মেয়ের বিয়ে দিয়ে আমি নির্ঝঞ্ঝাট, 2 জামাই বড় চাকরি করে, মেয়েরা সুখে আছে, আর কি চাই? মা বলতেন, সব সংসারে অমন হয় রে, তোর বাবা ঠাকুমাই কি আমায় কম জ্বালিয়েছে এক সময়? তোর তো তবু ভালো, শাশুড়ি ননদ সঙ্গে থাকে না। দাদা বৌদি বলতো, বছরে একবার বেড়াতে যাবি, বেরিয়ে পড়া খুব দরকার, দেখবি সব ঠিক হয়ে গেছে। ছোট যা বলতো, আমার বর যদি মেজদার মতো হতো, সংসারের সব দিকে নজর, তোমাকে খুব হিংসে হয় মেজদি ভাই।
সত্যি এমন কর্তব্যপরায়ণ স্বামী থাকতেও কেন যে জয়তী, কি করে বোঝায় জয়তী? বই না পড়তে পেলে বাঁচে মানুষ? রবীন্দ্রনাথের গান না শুনেও ভালো থাকতে পারে মানুষ? শুধু খেতে পড়তে পারাটাই সব, সোনার গয়নায় সেজে গুজে থাকাটাই সব, তার বাইরে কিচ্ছু চাওয়া নেই? তার চেয়ে বড় কোনো বেদনা নেই? তবু আপ্রাণ চেষ্টা করেছে জয়তী। আমারই দোষ, আমিই ভুলভাল ভাবি, আমার সুখী হওয়া উচিত। মন্ত্রের মতো জপ করেছে, মন দিয়ে ঘর গুছিয়েছে, পাশের বাড়ির বৌদির কাছে শিখে সারাদিন ধরে চিকেন, বিরিয়ানি, কেক, পুডিং রান্না করেছে। ময়ূরকণ্ঠী শাড়ি পরে, সিঁথিতে সিঁদুর, কপালে সিঁদুরের টিপ পরে গুছিয়ে সংসার করেছে। তবু কেন যে কিছুই হয় না, কেউ খুশি হয় না। টুটুল এলো, বুক ভরে শ্বাস নেবার দিন এলো। টুটুলকে ঘিরে সব ভুলে থাকার চেষ্টায় থাকতো। এবার সব ঠিক হয়ে যাবে। নিজেকে বলতো জোরে জোরে, ভালো আছি, আমি খুব ভালো আছি। তবু ভালো থাকা হলো না। নিজের হাতে সাজানো সংসারটা জয়তীকে পর করে দিল। কিছুতে সে সংসারে আর নিজেকে ভালো লাগাতে পারল না জয়তী। সংসারটা ছায়া ছায়া দেখালো প্রথম, তারপর ধু ধু মরুভূমিতে মরীচিকার মতো মিলিয়ে গেল একদিন। 1 বছরের মধ্যেই সে ঘরদুয়োর জুড়ে মানানসই একজন মনোরমা মনোমতো জীবনসঙ্গিনী খুঁজে নিয়েছে জয়তীর স্বামী। এবার একেবারে মফস্বল থেকে খাঁটি গৃহবধূ, আর অশান্তি নেই। টুটুলের খোঁজও নেয় না। তবু প্রথম প্রথম চেষ্টা করেছে সবাই টুটুলের সঙ্গে 2-3 মাসে একবার তার বাবার যাতে দেখা হয়। সে লোক আগ্রহ দেখায়নি। তারপর টুটুলই আর যেতে চায়নি। বাবার বাড়িতে ফিরেছিল জয়তী টুটুলকে নিয়ে। বাবা শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলতে গেলেন। তিনিও অসহায়। ছেলে আমার কথা শোনে না, নাতিটার জন্য বড্ড মন খারাপ করে। মাঝে মাঝে ওকে দেখতে দেবেন তো বেআই মশাই? জয়তীর সব গয়না ছেলের বাড়ি থেকে তিনিই উদ্ধার করে এনে দিয়েছিলেন। রাখো, কাজে লাগবে। আর মেজ বৌমা, টুটুলের জন্যে আমি আছি, মনে রেখো। দাদা বৌদি বলেছিল বজ্জাতটাকে জেলের ঘানি টানিয়ে ছাড়বো, খোরপোশ দেব না বললেই হলো। দিদি বলেছিল, বুঝতে পারিনি রে, কত কষ্ট সহ্য করেছিস তুই, শুধু শুধু তোকেই দোষ দিয়েছি। মা জড়িয়ে ধরে কেঁদেছিলেন। জয়তী কাঁদেনি, শুধু কদিন খুব ঘুমিয়েছে। তারপর চাকরি আর টুটুল, কোনো দিকে চাইবার ছিল না আর। তবু অনাস্থার সময় জুড়ে এলো সুজন। ভাগ্যিস এসেছিল। তবে জয়তী প্রথমে কিছুতেই রাজি হয়নি। সুজন যেদিন চোখের দিকে চেয়ে অসংকোচে বলল, একটা ছবির মতো ঘর বানাই, চলো জয়তী। জয়তীও সোজা চোখের দিকে চেয়ে বলেছিল, সবই তো জানো তুমি, আমি কি পারবো? সুখী দাম্পত্য জীবনের মসৃণ পথ চলায় জয়তীর হাত ধরে এ প্রশ্নের উত্তর দিয়েছে সুজন। এ প্রশ্নের উত্তর দিয়েছে সুজন জয়তীর সংসার। টুটুলকে বুকে জড়িয়ে নিয়েছে সুজন। টুটুলের ভালোর জন্যই আর কোনো নতুন অতিথি আসেনি সংসারে। আমি তো অনাথ ছিলাম জয়তী, তোমরা এসে আমাকে বাড়ি দিয়েছ, আর কিচ্ছু চাই না আমার। দরজা খুলতেই সুজন, তুমি এত তাড়াতাড়ি? ভুলে গেছো তুমি আজ পার্টি না? ওহো, একদম মনে ছিল না। তাই তো, কর্পোরেট অফিসের এইসব পার্টিতে কত ভাগ্য নির্ধারণ হয়। এতদিন তো সুজনকে পার্টিতেও ডাকেনি কেউ। এই নতুন বস আসার পর এই প্রথম এমন প্রেস্টিজিয়াস পার্টিতে নিমন্ত্রণ সুজনের। 5 তারা হোটেলে পার্টি। রীতিমতো ড্রেস কোড মেনে সেজে গুজে যেতে হবে। অরুণাংশু এসে গাড়িতে তুলে নিয়ে যাবে। আসার সময় অবশ্য একাই ফিরবে সুজন। কদিন ধরেই জল্পনা চলছে, জয়তী ভুলে গেল কি করে। এক্ষুনি চা করে আনছি আমি, তুমি বরং ফ্রেশ হয়ে জামা পরে নাও। ভাগাইকে দেখে আহ্লাদে 8খানা হয়ে পড়া ছেড়ে উঠে এসেছে টুটুল। তাকে এখন আর পড়াতে বসানো যাবে না। লাফিয়ে লাফিয়ে বাবার সাজ দেখতে ছুটল সেও। চা শেষ হবার আগেই অরুণাংশুও এসে পড়েছে। নিচে থেকে গাড়ির হর্ন শুনে টুটুল বারান্দায় ছুটে গেল। জুতো পরে দরজার দিকে এগিয়ে গেল সুজন। আমি এক ফাঁকে বেরিয়ে আসব, বেশি রাত করব না। দাঁড়াও দাঁড়াও, টাই পরোনি কেন? বলে ফেলেই জিভ কাটল জয়তী। দেখেছ তো,
কতবার বলেছি একটা ভালো টাই কেনো, একটা যদি কথা শোনো আমার। বিনা প্রতিবাদে হাসতে লাগলো সুজন। ইচ্ছে থাকলেও কি সব কেনা যায়? জয়তীও জানে কেনা যায় না। এতদিন পর একটা ইনক্রিমেন্ট পেয়ে এই কদিন আগে টুটুলের জন্য একটা পড়ার টেবিল কেনা হয়েছে। অথচ জয়তীর ভঙ্গিটা দেখো, যেন গাফিলতি করেই নিজের জিনিস কেনে না সুজন। বেশ মজা পাচ্ছে সুজন। দাঁড়াও দেখি। আলমারি খুলে ওপরের তাক থেকে একটা প্যাকেট বার করলো জয়তী। বিয়ের জোর, গরদ, লাল চুমকি বসানো ওড়না আর একটা লাল সিল্কের টাই। ভারী সুন্দর। এই নাও, এসো পরিয়ে দিই। তুমি আমার জন্য টাই কিনে রেখেছিলে? বলনি তো। অকারণেই চোখ নামিয়ে মাটির দিকে তাকালো জয়তী। মা দিল কদিন আগে, ও বাড়িতে ছিল, বলল তোর জিনিস নিয়ে যা। তোমার জিনিস মানে? ও বুঝেছি। নেবে না? কেমন করুণ শোনালো জয়তীর গলা। ওর জিনিস তাতে কি, ও তো আর ব্যবহার করবে না। এই টাইটার কথা ওর মনেও নেই। আমারই জিনিস। আচ্ছা থাক। টাই ভাঁজ করে আবার প্যাকেটে ঢুকিয়ে রাখলো জয়তী। কেমন মায়া হলো সুজনের। এটুকু উদার হওয়াই যায়। দাও, তুলে রাখলে কেন? পলকে উদ্ভাসিত জয়তীর সারা ভঙ্গিমা। পড়বে তুমি? সত্যি? দাও। আমার বউটা যে বড্ড ছেলে মানুষ, না পড়লে চলবে? হেসে আয়নার সামনে দাঁড়ালো সুজন। বেশ দামি কিন্তু এটা। কোথা থেকে কিনেছিলে? আমি জানি না গো, ও তো আমায় কিছু বলতো না। পার্টিতে অত আলো আর লোকের মাঝেও অন্যমনস্ক হয়ে পড়ছিল সুজন। আগের স্বামীর সম্পর্কে বড় বেশি চুপচাপ জয়তী। আজ জানা গেল ভদ্রলোক শৌখিন ছিলেন, আর জিনিসপত্র কিনে বউকে বলার অভ্যেস ছিল না তার। জয়তীর যে আগে একটা বিয়ে হয়েছিল, এখন যে ঘর সংসার ছেড়ে বাপের বাড়িতে আছে, প্রথম আলাপেই জেনেছিল সুজন। তখন তো টুটুলকে নিয়েই কথা হতো। রবিদার বাড়িতে প্রথম দেখা। রবিদার বড় নাতির জন্মদিন। চালচুলোহীন এলোমেলো ছেলেটার এমন পারিবারিক মিলন মেলায় নেমন্তন্ন পাবার কথাই নয়। রবিদারা বাড়িশুদ্ধ সবাই সুজনকে এত ভালোবাসেন যে সে কথা তারা মনে আনেননি। বিশেষত রবিদার নাতি, বার্থডে বয় পিকলু, সে তো সুজন কাকু বলতে অজ্ঞান। পিকলু টুটুলের স্কুলের বন্ধু। টুটুলকে নিয়ে এসেছিল তার মা। পরনে সাদামাটা একটা হালকা নীল শাড়ি, হাতে পাতলা চুড়ি, গলায় সরু হার। সাজ বলতে এইটুকু। কিন্তু কি একটা ছিল তার সমস্ত অস্তিত্বটার মধ্যে। বারবার চোখ চলে যাচ্ছিল সুজনের। অত হট্টগোলের মধ্যে এক কোণে বসে বই পড়ছিল সালমান রুশদি। ভালো লেগেছিল। তারপর আরো ভালো লাগা। একদিন মনে হলো জয়তীকে ছাড়া জীবন চলবেই না। বিয়ের পর রোজ নতুন করে আবিষ্কার করেছে। সেই মনে হওয়াটায় একটুও ভুল হয়নি। জয়তীর মতো মেয়ে হয় না। বাপের বাড়ি আর আগের স্বামীর তুলনায় আর্থিক দিক থেকে সুজন কতখানি অসচ্ছল তা তো সুজন জানে, কিন্তু তার জন্য একদিনও মুখ ভার করেনি জয়তী। কত বায়না থাকে আজকাল মেয়েদের। জয়তীর কিচ্ছু চাই না। সংসারটা মনের মতো সাজাতে ভালোবাসে, আর শুধু মনের মতো বই পড়া। ভালো একটা গল্প কি কবিতা পড়লেই তা সুজনের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। রোজ টুটুলকে নানা বই থেকে গল্প পড়ে পড়ে শোনানো চাই। অফিস থেকে ছুটি নিয়ে বইমেলা যাওয়া হয়েছিল, কি খুশি সেদিন। মাঝে মাঝে অবাক হয়ে ভাবে সুজন, এমন একটি রত্ন পেয়েও সে লোকটা কদর বুঝল না। টাই নিয়ে একটা অযৌক্তিক কুণ্ঠা তবু কাটল না। নিজের ওপর একটু রাগও হলো সুজনের। কত সহজভাবে টাইটা দিল জয়তী, আর সুজন এতটুকু উদার হতে পারবে না। জয়তীর মুখখানা মনে পড়ল। ভারী শান্ত, নমনীয়, কোমল মুখ, মায়াবী একজোড়া ভিজে ভিজে চোখ। মনকে শাসন করল সুজন। একজনেরটাই অন্যজন পড়ছে, এই তো সহজভাবে নিতে পারছে নাই বা কেন। মন থেকে সব সংকোচ ঝেড়ে ফেলে হেসে উঠল। আগামীকাল রবিবার। জয়তীকে একটা সারপ্রাইজ দেবে। সকাল সকাল গঙ্গার ধারে যাবে কাল। খুব খুশি হবে জয়তী। তারপর চিড়িয়াখানা। পড়া আর পরীক্ষার চাপে টুটুলটাও তো কোথাও যেতে পারে না। কাল সারাদিন বাইরে ঘোরা হবে। মনে মনে প্রোগ্রাম ঠিক করে একটু শান্ত হলো সুজন। হালকা লাগলো নিজেকে।
বাড়ি ফিরতে ফিরতে রাত 11:30। মোড়ের মাথা থেকেই দেখতে পেল বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে জয়তী। রোজ সুজনের ফেরার সময় এমন করেই দাঁড়িয়ে থাকে, যেন এমন ক্লান্তিহীন প্রতীক্ষার জন্যই জয়তীর বেঁচে থাকা। দূর থেকে দেখতে পেলেই সারাদিনের ক্লান্তি মুছে যায় সুজনেরও। এই প্রতীক্ষা, এই ভালোবাসা কি পাওয়ার কথা ছিল? বড় কৃতজ্ঞতা জয়তীর কাছে। সুজনের অনাথ জীবনটা আলোয় আলোয় ভরে রেখেছে এই মেয়েটা। মনটা আরো হালকা হয়ে গেল। দরজা খুলে হাসি মুখে চেয়ে রইল জয়তী। কেমন হলো? দারুণ, একটা খবর আছে জানো। এমডি সেক্রেটারি একটা কথা বললেন। কি গো, প্রমোশন নাকি? না না, ওসব কেউ খোলাখুলি বলে নাকি? বললেন নতুন রিক্রুটমেন্ট এখন আর হবে না, রিসেশনের মার্কেট, নতুন লোক নেওয়া হবে না। তাই আমাদের একটা করে নতুন সেকশনের চার্জ নিতে হবে। আরে, তার মানেই তো প্রমোশন। কনগ্রাটস। খুব খুশি হলো জয়তীও। সুজনের একটা প্রমোশন সত্যিই দরকার। বাড়তি টাকার জন্যই শুধু নয়, জুনিয়র ছেলেরা তরতর করে উপরে উঠে যাচ্ছে। মন খারাপটা কাটানোর জন্য অফিসে এই স্বীকৃতিটা জরুরি। একটু উদার হতে চাইল সুজন। সব তোমার এই টাইয়ের পয়। কেমন ভালো খবর পেলাম বলো। হাসতে গিয়ে চিকচিক করে উঠল জয়তীর চোখ। টাইটা সুজনকে পরিয়ে দেওয়ার পর থেকেই বড্ড অস্বস্তি, অথচ সুজন কেমন খোলা মনে নিয়েছে ব্যাপারটা। এইসব সময় ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হয়। ভাগ্যিস সুজন এলো জীবনে, ভাগ্যিস। সুজন ছাড়া অন্য কেউ যদি হতো, সুজন না হয়ে অন্য কেউ এমন সহজ উদারতায় টাইটা হাতে নিত? সুজনের জামা প্যান্ট হ্যাঙ্গারে তুলে টাইটা ভাঁজ করে রাখলো জয়তী। তারপরেই মৃদু কিন্তু সুতীক্ষ্ণ সুর, এ কি, টাইটা ছিঁড়ল কি করে? সুজনও খেয়াল করলো, তাই তো, পুরনোটাই তো, হয়তো আগেই ফেসে গিয়েছিল সেলাই, বাসের ভিড়ে টান পড়ে ছিঁড়ে গেছে। কথাটা ভালো করে শুনলই না জয়তী, জোরে বলে উঠল, কখনো না। নিজের জিনিসের ব্যাপারে ও খুব পরিপাটি ছিল, কত যত্ন করে রাখতো, বাড়ি এসেই টান টান ভাঁজ করে তুলে রাখতো। সুজন চেয়ে রইল নীরবে, নিঃশব্দে। ভদ্রলোকের সম্বন্ধে আরেকটা নতুন খবর পাওয়া গেল। নিজের জিনিসের ব্যাপারে খুব পরিপাটি ছিল সে। তাহলে কি জয়তীকে নিজের মনে করেনি কোনোদিন? সেই জন্যে যত্ন করার কথা মনে হয়নি? তবু জয়তীর মনে জেগে আছে সে। নিঃশব্দে চেয়ে রইল সুজন। চোখ নামিয়ে টাই বিছানার ওপর রেখে ঘর থেকে বেরিয়ে গেল জয়তী। অনেক রাতে অন্ধকার ঘরে সুজনের বুকের ওপর হাত রেখে জয়তী বলল, সরি, ক্ষমা করো আমায়। হাত বাড়িয়ে গালের ওপর থেকে জলের ধারা মুছে নিল সুজন। স্নিগ্ধ সুরে বলল, আমার বউটা একটা পাগলি, শুধু শুধুই কাঁদে। আমি বুঝি তোমায়। নিজের জন্য অনুকম্পা আর নিজের জন্যই লজ্জায় ভিজে রইল জয়তীর স্বর। সে লোকটার জন্য জীবনে কোনো জায়গাই নেই তার। তাকে মনে করতে গেলেও চারদিক অন্ধকার হয়ে দম আটকে আসে। তবু মনের কোণে তার স্মৃতি অক্ষত রাখতে চায় জয়তী। মনের আচরণে বিস্মিত হয়েছে আজ নিজেই। বড় তুচ্ছ কারণে হৃদয়ের ক্ষুদ্রতা প্রকাশ পেয়ে গেছে। আর ঠিক সেই কথাটাই ভাবছিল সুজন, অন্যরকম করে। জয়তীর কথা আর শালমলি বৃক্ষের কথা। শালমলি, শিমুল গাছ। একবার জানলা দিয়ে একটা শিমুল তুলোর বীজ উড়ে এসে পড়েছিল ঘরের মধ্যে। গোড়াটা মেটে রঙের, ছোট্ট চ্যাপ্টা, তা থেকে সাদা সাদা কয়েকটা সুতোর মতো বেরিয়ে আছে। এ তল্লাটে কোনো শিমুল গাছই নেই। কে জানে কোথা থেকে উড়ে এসেছিল সে বীজ। টুটুলের সেদিন কত প্রশ্ন, এটা কি বাবাই, শিমুল মানে কি বাবাই, এই ছোট্ট বীজ থেকে বড় গাছ হবে বাবাই, ও বাবাই চলো না বীজটা টবের মধ্যে পুঁতে ফেলি। এতদিন পর আজ হঠাৎ সে বীজটার কথা মনে পড়ল সুজনের। আশ্চর্য প্রাণশক্তি বীজের, অফুরন্ত শক্তি, কত যত্নে লুকিয়ে রাখে একটা নতুন প্রাণ। কোথা থেকে কোথায় উড়ে এসে জন্ম দেয় প্রাণের। কত দূরে উড়ে গিয়ে কত প্রতিকূল অবস্থায় মাটিতে পড়ে থেকেও তা থেকে বেরিয়ে আসে আশ্চর্য একটি গাছ। ঠিক মেয়েদের মতো কোন গোপন প্রাণে যে আলো হয়ে থাকে ভালোবাসা। বড় গাছের মতো করেই
মেয়েরা আঁকড়ে রাখে পায়ের তলার মাটি, কোটরের পাখপাখালি প্রাণীদের, আর ওপরের আকাশটাকেও। আজ বুঝি সেই শালমলির প্রাণের সন্ধান পেল সুজন। অন্ধকার পেরিয়ে মনের মধ্যটা সেই প্রকাশের আলোয় উজ্জ্বল, তাই একটুও মন খারাপ নেই। হাত বাড়িয়ে জয়তীর মাথাটা বুকের ওপর তুলে নিল। নমস্কার।